আমন্ত্রণ জানাচ্ছি দেশ জনপদ লাইভের সাথে আছি জ্যোতি সরোয়ার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, জানাবেন সেখান থেকে সবশেষ খবর। চৈতি, আপনি যেমনটি দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে আজকে আসামিদের হাজির করা হয়েছে এবং জুলাই আগস্ট গণহত্যার কথা যদি আপনি একটু মনে করিয়ে দিই, তাহলে জুলাই আগস্ট গণহত্যায় কিন্তু সবচেয়ে নরপিশাচকর হত্যাকাণ্ডগুলো হয়েছিল আসলে উত্তরাতে, এবং উত্তরার সেই মামলাতে উত্তরাতে সেই প্রেক্ষিতেই আসলে ঢাকার উত্তর সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ উত্তরা পশ্চিম থানার যিনি ছিলেন দায়িত্বের সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী এবং শাহিনুর মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক, এবং এছাড়া যে নির্দেশদাতা হিসেবে তারা আতিকুল ইসলাম ছিলেনই, এবং সেই সাথে যারা এই নির্দেশদাতার মদদে কাজ করেছেন অর্থাৎ পুলিশ সদস্য যারা ছিলেন অর্থাৎ জাভেদ ইকবাল এবং এছাড়া কনস্টেবল হোসেন আলী যারা ছিলেন, তাদেরকেও আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং আমি যিনি জানিয়ে দিতে চাই যে সকাল 10টার পরে আসলে আসামিদের কাশেমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়, এবং অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন মন্ডল এবং সেই সাথে উত্তরার 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেওলার হোসেন রুবল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাভেদ ইকবাল এবং ওমর আলী। আপনি যেমনটি দেখছেন যে উত্তরায় এই পুরো মামলাটি কিন্তু আসলে উত্তরায় হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং সেই মামলাতেই যারা যুক্ত ছিলেন তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সাথে তদন্ত প্রতিবেদনও আজকে দাখিল করার নির্দেশ দিয়েছে। যে একটি বিষয় যদি জানিয়ে দিতে চাই যে এর আগে প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে আতিকুল ইসলামের ব্যাপারে কোনো আলাদা কোনো মামলা এসেছে কিনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট হত্যার অভিযোগ ছিল কিনা, কিন্তু প্রসিকিউশন যদি জানিয়েছেন যে নির্দিষ্ট কোনো হত্যার অভিযোগ ছিল না, এবং আতিকুল ইসলামকে নিয়ে যাদেরকে দিয়ে পুরো উত্তরার যে হত্যাকাণ্ড হয়েছে সেটি নিয়ে মামলা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানির পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে তদন্ত প্রতিবেদন আসলে কি উঠে আসে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। বগুড়ার বাজারগুলোতে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। চৈতি, মাহে রমজান এলেই এক প্রকার ব্যবসায়ীরা আছে যারা সাধারণ মানুষের কেউ আসলে তাদের সুযোগ নেয় এবং পুঁজি করে নানা পণ্যের দাম বাড়িয়ে দেয়। বাট আসলে গেল কয়েক বছরের তুলনায় এবছর দেখেছি কিন্তু আমরা কিছুটা ভিন্ন চিত্র। হাতে গোনা কিছু পণ্যের দাম বাড়লেও অধিকাংশ পণ্যের বাজারই কিন্তু বর্তমানে রয়েছে একেবারেই স্থিতিশীল। এই বছরের শুরু থেকেই কিন্তু একদিকে কাঁচা সবজির বাজার যেরকম নিম্নমুখী ছিল, একইভাবে এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে চাল, ডাল, ছোলা, চিনি, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দামও। আমরা বাজারগুলোতে খোঁজ নিয়েছি, গতকাল পর্যন্ত আসলে ক্রেতাদের যে ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু আজকে আমরা দেখেছি কিছুটা কম। অধিকাংশ বাজারই ফাঁকা। ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে মানুষের রমজানকে ঘিরে যে কেনাকাটার প্রয়োজন থাকে তা কিন্তু এই শুরুর 1 সপ্তাহের মধ্যেই মাহে রমজানের পুরো 1 মাসের বাজার অনেকে করে ফেলেছে, যে কারণে আসলে বাজারে ভিড় কিছুটা বেশি। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাঝে লেবু এবং বেগুনের দাম অত্যন্ত ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা যেটি বলছে যে লেবুর যে গতানুগতিক যে সরবরাহটি থাকে সেটি বর্তমানে নেই, যে কারণে রমজানে যে মানুষ শরবতের জন্য লেবুটা কেনে এবং বেগুনের জন্য যে বেগুনের প্রয়োজন হয়, এই দুটি পণ্যের দামই কিন্তু অত্যন্ত বেশি। এবং বাজারে আরেকটি বিষয় রয়েছে চৈতি, সেটি হচ্ছে বোতলজাত ভোজ্য তেলের তীব্র সংকট।
অধিকাংশ দোকানেই কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তেল কিন্তু পায়নি ব্যবসায়ীরা, কোম্পানিরাও দেয়নি, ডিলাররাও বারংবার চাওয়ার পরেও এই ভোজ্য তেলের সংকট কোনোভাবেই কাটানো গেল না। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। দাম দর কেমন দেখছেন এবং এই রমজানে কেমন বেচা কেনা হচ্ছে? রমজানের বেচা কেনা প্রথম দিকে খুব ভালো ছিল, মানে গতকাল পর্যন্ত বেশ ভালো ছিল। আজকে কাস্টমার খুবই কম মার্কেটে। আর রমজানের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম ছোলা, ওটার দাম কম, 100 টাকা কেজি বিক্রি করছি আমরা। চিনি 120 টাকা কেজি, খেসারির ডাল 110 টাকা কেজি। তারপরে আপনার বেসন বুটের ডালের গুলো 150, 160। তারপরে চাল, ভাতের চাল, মোটা চালগুলো 55, 60। চিকন কাটারি 75, 80 এই ধরনের বিক্রি হচ্ছে আপনার মোটামুটি সব। ভোজ্য তেলের যে সংকটটা শুরু থেকেই দেখছি, এটা কেন কাটছে না? মানে তেল কি আপনারা পাচ্ছেন না? না, ভোজ্য তেলের ব্যাপারটা এখন আমরা কোনো ডিস্ট্রিবিউটার হয়তো দেখা যাচ্ছে যে 15 দিনে একদিন তেল দিচ্ছে, আমার লাগবে হচ্ছে 200 কার্টুন, আমাকে দিচ্ছে 10 কার্টুন। আর সাথে তো আছে হলুদ, মরিচ, লবণ, এগুলো তো নিতেই হচ্ছে। ভোজ্য তেলের তেল এখনো সংকট এখনো কাটেনি, এখন কাটবে কিনা আমরা সেটাও বলতে পারতেছি না। চৈতি, আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী যেটি বলছিলেন যে বাজারের আসলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো থাকে তার অধিকাংশ পণ্যের দাম দর স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য যে পণ্য তার মাঝে ভোজ্য তেলের সংকট, এর পাশাপাশি আসলে অন্যান্য যে চাল, ডাল, ছোলা রয়েছে সেগুলো রমজানের আগে যে দাম ছিল এখন পর্যন্ত কিন্তু তেমনই দাম স্থিতিশীল রয়েছে। শুধু তাই নয়, আমরা বাজারগুলোতে খোঁজ নিয়েছি, প্রতিটি পণ্যেরই কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে মাছ মাংসের বাজারে কিছুটা আমরা ভিন্নতা দেখেছি, মাছের সরবরাহ কিছুটা কমেছে। অন্যদিকে খাসির মাংসের দাম কেজি প্রতি 50 থেকে কোথাও কোথাও 80 টাকা অবধি বাড়ানো হয়েছে। তবে একটি স্বস্তির বিষয় রয়েছে চৈতি, যে এই বছর মাহে রমজানের শুরুর দিন থেকে আমরা বাজারগুলোতে কিন্তু প্রশাসনের কঠোর মনিটরিং দেখেছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত, তারা কিন্তু বগুড়ার যে উল্লেখযোগ্য বাজারগুলো রয়েছে, রাজাবাজার, ফতেলি বাজার, বকশি বাজার, কলোনি বাজার, নামাজগড় থেকে শুরু করে গোদারপাড়া বাজারেও তারা প্রতিদিনই কিন্তু অভিযান পরিচালনা করছেন। এতে করে একদিকে সাধারণ মানুষের সচেতন থাকছে এবং ব্যবসায়ীরাও কিন্তু সতর্ক থাকছে যে তাদের বাজারকে অস্থিতিশীল করার কিন্তু তারা কোনো প্রয়াস এইবার কিন্তু আমরা দেখিনি। তবে সাধারণ মানুষের যে প্রত্যাশা যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাঝে বেগুন, লেবু, একই সাথে ভোজ্য তেল এবং মাংস, এই কয়েকটি জিনিস যেটি ঊর্ধ্বমুখী, কেন ঊর্ধ্বমুখী তা নিরূপণ করে এটিও এগুলোর দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনা হোক। চৈতি, বগুড়ার বাজার থেকে রমজানমুখী বাজারের সকল পণ্যের দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। এবছর ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, তরমুজের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। চৈতি, এবছর গত বছরের তুলনায় ভোলাতে তরমুজের আবাদ কম হয়েছে, কিন্তু ফলন কিন্তু অনেকটাই বেশি এবং বলা যায় যে বাম্পার ফলন হয়েছে। এবং যে বাজারগুলো রয়েছে, স্থানীয় বাজারগুলোতে কিন্তু তরমুজের অনেক চাহিদা। এবং জানিয়ে রাখছি, ভোলার এই তরমুজ কিন্তু আপনার দেশের 12টি জেলায় কিন্তু বিক্রি হয় এবং এ কারণে যারা তরমুজ ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই লাভবান হচ্ছেন। তবে কৃষকরা যদিও দাম কিছুটা কম পাচ্ছেন, কারণ আমরা জেনেছি যে বেশ কয়েকটি হাত ঘুরে কিন্তু এই তরমুজ ভোক্তাদের হাতে পৌঁছায়। এই ভোক্তাদের হাতে পৌঁছানোর কারণে দাম কিন্তু চড়াও হয়ে যাচ্ছে। এই তরমুজ কিন্তু আপনার প্রকার ভেদে 200 থেকে 400 টাকা, কখনো বা সর্বোচ্চ আরো অধিক দামও কিন্তু বিক্রি হয়। আমরা এমনটি এই যে তরমুজের বাজার খালপাট রোডে এখানে এসে এমনটি দেখতে পেয়েছি এবং আমরা ভোক্তাদের কাছ থেকেও শুনেছি। ভোক্তারা কিন্তু বরাবরই অভিযোগ করছেন যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তরমুজের দামও কিন্তু থেমে নেই। এক একটি তরমুজ যদি তাদের 300 থেকে 400 টাকায় কিনতে হয়, সেক্ষেত্রে তাদের জন্য যে দৈনন্দিন যে খরচ সেটি মেটানো অনেকটাই কষ্টকর হয়ে যায়। এবং এবছর যেহেতু 13,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, তো সেখানে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে 7,02,000 মেট্রিক টন কিন্তু তরমুজ
এবার উৎপাদন হয়েছে এবং এ কারণে কৃষকরা কিন্তু খুশি রয়েছে এবং হেক্টর প্রতি কিন্তু 52 টন কিন্তু উৎপাদন হচ্ছে প্রতি হেক্টরে এবং যে 4টি হাত ঘুরে যাচ্ছে সেটি আমরা যতটুকু জেনেছি যে প্রথমে কৃষক থেকে পাইকার থেকে আড়তদার, এরপর হচ্ছে খুচরা বিক্রেতার হাতে এই তরমুজগুলো যায়। তো এই হাত ঘোরার কারণেই কিন্তু দাম অনেকটা বেড়ে যায়। আমরা একজন পাইকারের সাথে কথা বলবো, জানতে চাইবো তরমুজের দরদাম এত বেশি হওয়ার কারণ কি? তরমুজের দামটা বেশি, যদিও মাল কম। দ্বিতীয় কথা হলো আমাদের পাইকার বেশি, আমরা তালাতালি করে মাল কিনি। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের মালটা আমরা কিনতাম 200 টাকা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তালাতালির কারণে আমরা মালটা কিনতেছি 300 350 টাকা পিস আমাদের হাতেই পড়ে। এই জন্য দামটা একটু আমরা বেশি করে দেয়। ধন্যবাদ। আমরা জেনেছি যে তরমুজের কিন্তু অনেকটাই আপনার জনপ্রিয়তা রয়েছে, যেহেতু দক্ষিণাঞ্চলের ঢাকা সহ রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের 12টি জেলায় এই ভোলার তরমুজ যায়। এর অন্যতম কারণ হচ্ছে তরমুজটি হচ্ছে মিষ্টি। বলা যায় যে যারা আড়তদাররা রয়েছেন এবং যারা কৃষক রয়েছেন তারা বলছিলেন যে এটি অনেকটাই মিষ্টি প্রকৃতির, কারণ হচ্ছে এনে লবণাক্ততার কোনো সমস্যা নেই, যে কারণে এই তরমুজের চাহিদা বেশি। আমরা আরেকজন আড়তদারের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে যে তরমুজের এই দরদাম ওঠানামা করা হয়েছে, তরমুজের দরদাম ওঠানামা কেন করছে? তরমুজে এখনো ওরকম হয় নাই। এটা হয়েছে যারা আগাম লাগাইছে ওই আগামটা আগে আসছে, আর যা পেশাদার যেটা ওইটা কিন্তু অন্য 5-7 দিন 10 দিন লাগবে, এই কারণে রেটটা একটু বেশি, মাল কম। ধন্যবাদ চৈতি। যেমনটি শুনছিলেন, আমরা ক্রেতা বিক্রেতা এবং আড়তদার সহ যারা তরমুজ সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে যেহেতু এখনো পুরোপুরি ভাবে বাজারে তরমুজের আমদানি হয়নি, সেক্ষেত্রে এই দামটা বেশি, হয়তো আর বেশ কয়েকদিন পরে এই দাম হয়তো কিছুটা হলো নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তরমুজের আবাদ এবং বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। জয়পুরহাটের শিল্প কারখানা ও বাসাবাড়িতে জাতীয় গ্যাস পাইপ লাইনের মাধ্যমে সংযোগ স্থাপনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা। রেজা, মানববন্ধনে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের হচ্ছে কেন্দ্রীয় মসজিদ চত্বর বা মেইন রোডে 0 পয়েন্ট এলাকায়, এটা শহীদ মিনারের সামনে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এই জয়পুরহাটের কিন্তু দীর্ঘদিনের যে একটা দাবি, এক দফা এক দাবি, গ্যাস চাই জয়পুরহাটবাসী। বাসা বাড়িতে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই, গ্যাস পাচার বন্ধ চাই, ঘরে ঘরে গ্যাস চাই। তো আপনি দেখছেন যে এখানে যে জয়পুরহাটবাসীর ব্যানারে আজকে কিন্তু বিশাল এক মানববন্ধন। এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই মানববন্ধনে। তো এই মানববন্ধনে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়ে যেটা একটা তাদের দীর্ঘদিনের দাবি, অর্থাৎ মানে যখন থেকে বগুড়াতে গ্যাস এসেছে, বগুড়াতে এখান থেকে বগুড়া যে আমাদের পার্শ্ববর্তী মোকামতলা কিন্তু 39 কিলোমিটার, এই 39 কিলোমিটার আমাদের এখানে কিন্তু গ্যাস সংযোগ আসেনি। অথচ এখান থেকে কিন্তু রাজশাহীতে গ্যাস সংযোগ গিয়েছে, আপনার রংপুরে গ্যাস সংযোগ গিয়েছে। তো আজকে দীর্ঘদিনের অবহেলিত এই জেলাটিতে ভারী কোনো শিল্প কারখানা নেই, একটি সুগার মিল আছে, সেটিও কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। তো আমি এখানকার যে আজকের যে এই মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দিবেন জেলা প্রশাসনের মাধ্যমে, সাবেক এমপি মোজাহার আলী প্রধান, তার ছেলে মাসুদ রানা প্রধান, যে উনি যে আহ্বান করেছেন, তার সঙ্গে একটু আমি জানতে চাইবো যে আপনারা এই গ্যাসের দাবিটা কেন করছেন? আসসালামু আলাইকুম। জয়পুরহাটবাসীর পক্ষ থেকে আমাদের আবেদন, আমরা জয়পুরহাট প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে আছি। আপনারা জানেন জয়পুরহাটে ভারী শিল্প সুগার মিল আছে, জয়পুরহাটে হিমাগার আছে এবং জয়পুরহাটে কয়লা খনি সহ চুনাপাথর খনি আছে। জয়পুরহাট থেকে মাত্র 39 কিলোমিটার দূরে মোকামতলাতে গ্যাস এসেছে এবং মোকামতলা থেকে রংপুর হয়ে নীলফামারীর দিকে যাচ্ছে। তো জয়পুরহাট প্রত্যেকটি ক্ষেত্রে সরকারকে সহায়তা দিয়ে থাকে, জয়পুরহাটবাসী সারা দেশের জন্য করে থাকে। তাই আমাদের প্রাণের দাবি এসেছে, আমরা খুবই বঞ্চিত, অবহেলিত। আমরা চাই
জয়পুরহাটে আমরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস চাই। এই দাবিটি শুধু আমার দাবি না, এটি একটি প্রাণের দাবি, জয়পুরহাটবাসী সকলের দাবি। আমরা সকলে এই দাবিতে একত্রিত হয়েছি। আজকে আপনারা দেখছেন এখানে সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষরা সম্পৃক্ত হয়েছে। জয়পুরহাটের একটি দাবি, জয়পুরহাটকে বাঁচাতে গেলে, জয়পুরহাট পোল্ট্রি শিল্পকে বাঁচাতে গেলে, কৃষি শিল্পকে বাঁচাতে গেলে পাইপলাইনে গ্যাসের কোনো বিকল্প নেই। বাংলাদেশের মধ্যে যে জয়পুরহাট জেলা হয়, সারা বাংলাদেশ যদি এই গ্যাসের লাইন পায়, জয়পুরহাট কেন পাবে না? এটি সরকারের কাছে প্রশ্ন রাখলাম। তাই আমরা এই প্রশ্নের মাধ্যমে আমরা এই মানববন্ধনের পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাব। আমরা স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করবো। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে এই সাধারণ যে জনগণ এখানে কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছেন। কারণ কি, দীর্ঘদিনের এই অবহেলিত জেলাটিতে যে আমাদের গ্যাস সংযোগ আমাদের রংপুরে, আমাদের রাজশাহীতে 120 কিলো 100 কিলো দূরে চলে গেছে, 39 কিলো থেকে মোকামতলা পর্যন্ত গ্যাস এসেছে। আমাদের জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত গ্যাস আসেনি। সর্বোপরি বলা যায় যে আজকে এখান থেকে 12টার পর আপনার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিবেন এবং প্রধান উপদেষ্টার যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করে এই অবহেলিত এই জেলাটি, জয়পুরহাট জেলাটি যেন এই গ্যাস দিয়ে, বাসাবাড়িতে গ্যাস এবং শিল্প কারখানায় গ্যাস দিলে এই এলাকাটি ভারী শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান হবে এবং এখানকার যে সাধারণ মানুষ উপকৃত হবে। জয়পুরহাটের এই গ্যাসের মানববন্ধন, এই গ্যাসের দাবিতে মানববন্ধনের এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। রেজা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। ময়মনসিংহের কাচারি ঘাটে তাঁত, বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শেষ হওয়ার 1 মাস পরেও সরানো হয়নি স্থাপনা। এখানে সংঘটিত হচ্ছে মাদক সেবন সহ নানা অপরাধ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলা শেষ হওয়ার 1 মাস পরও কেন সরানো হয়নি স্থাপনা? কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে? কর্তৃপক্ষ বলছেন যে তারা বিষয়টি কিন্তু তাদের নজরে নেই, অর্থাৎ এখন তাদের নজরে এসেছে সেই স্থাপনাগুলো অচিরেই উদ্যোগে কিন্তু তারা উচ্ছেদে কিন্তু উদ্যোগ নিবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ জেলা প্রশাসক তেমনটি জানিয়েছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদের কাছারিঘাট এলাকায় 1 মাসেরও অধিক সময় ধরে তাঁত, বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্প মেলা শেষ হলেও সেখানে কিন্তু স্থাপনাগুলো রয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু নানা অপরাধ সংগঠিত হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে সাধারণত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু খেলাধুলা করত, তাদের কিন্তু খেলাধুলাও ব্যাহত হচ্ছে। অর্থাৎ কি কারণে এখানে স্থাপনাগুলো এখনো রয়ে গেছে, যারা মেলার আয়োজক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তারা কিন্তু তাদের মেলা সম্পূর্ণ করে তারা কিন্তু চলে গেছেন, তারপরও স্থাপনাগুলো উচ্ছেদ না করার বিষয়ে কিন্তু তারা কিছুই জানেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এ নিয়ে কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ নাগরিক যারা আছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে সেটি কিন্তু সন্ধ্যার পর মোটামুটি কিন্তু এখানে একটি মাদকের আড্ডা বসে এবং নানা অপরাধ কিন্তু সংগঠিত হয়, কিংবা আরো বড় ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা দাবি জানিয়েছেন অচিরেই যেন এই স্থাপনাগুলো উচ্ছেদে যেন প্রশাসন উদ্যোগ নেয়, সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। অর্থাৎ ব্রহ্মপুত্র নদের পাড়ে এত বড় স্থাপনা এখনো অক্ষত থাকায় নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমরা যদি এই বিষয়টি নিয়ে একটু যুক্ত হতে চাই, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক রয়েছে আবুল কালাম আল আজাদের সঙ্গে আমরা একটু যুক্ত হব, জানতে চাবো এতে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? 1 মাসেরও অধিক সময় ধরে এই স্থাপনা এখনো উচ্ছেদ হয়নি। প্রথম কথা হচ্ছে যে এই ব্রহ্মপুত্রের বুকে প্রতি বছর এই ধরনের মেলা করা, এইটাই তো বেআইনি কাজ। তারপরে দেখেন যে এখানে চারপাশে পাকা স্থাপনা করা হয়েছে, মানে এই নদীটা, এই জায়গাটা দখল করার একটা মানে সুনির্দিষ্ট পরিকল্পনা এর ভিতরে আমরা দেখি। কিভাবে এই মেলা আয়োজন হয়, কারা এই মেলা আয়োজন করে, মানুষ কিন্তু সেটা জানে না। একদল ব্যবসায়ী তারা
টাকা কামানোর জন্য এই মেলাটার আয়োজন করে, যেটার সাথে সরকারও সংশ্লিষ্ট না, প্রভাব খাটিয়ে এটি করে, পয়সা বিনিময়ে এটি করে, এবং প্রশাসন তাদেরকে বারবার এই কাজগুলোতে হেল্প করে। আমরা মানে এতদিন দেখেছি এখনো এই চারপাশে কিন্তু প্রচুর পলিথিন প্লাস্টিক পড়ে আছে, এবং সেটি মাসের পর মাস পরে থাকে, তারপরে সেটা নদীতে ফেলা হয়। নদীর পরিবেশ, প্রাণ বৈচিত্র্য সেটার জন্য নষ্ট হয়। এবং আমরা চাইবো যে এইখানে যেন আর কখনোই এই ধরনের প্লাস্টিকের বাণিজ্য মেলা না হয়। বাণিজ্য মেলা করার জন্য আরও অনেক জায়গা আছে, সেখানে গোছানো জায়গা আছে, সেখানে হোক, যথাযথ আইন কানুন মেনে হোক। এবং এইখানে যেমন এখনো মানে 1.5 মাস পরেও কোনো স্থাপনা এখান থেকে সরানো হয় নাই। এটা কোন আইন বলে? সিটি কর্পোরেশন কি করছে, জেলা প্রশাসন কি করছে, বিভাগীয় প্রশাসন কি করছে? এখানে হাত দিয়ে মাপা যায় এতটুকু দূরত্বে প্রশাসনের কর্তারা বসেন। তারপরেও তারা যদি বলেন যে আমরা দেখি নাই, এটা আসলে সত্যের অপালাপ। এটা আসলে সত্যকে তারা ঢাকতে চাচ্ছেন, তাদের ব্যর্থতাকে ঢাকতে চাচ্ছেন। তারা কিসের বিনিময়ে কাদের কাছে বিক্রি হয়ে মানে বারবার এই একই কাজ করেন, সেটা আসলে জনগণের উচিত হবে সেই প্রশ্নটা প্রশাসনকে রাখা। এবং কিভাবে এই নদীর বুকে স্থায়ী স্থাপনা তৈরি হয়, বাণিজ্য মেলা হয়, এই প্রশ্নের জবাব আমরা চাই। আর কখনো এই ধরনের বাণিজ্য মেলা যাতে এখানে না হয় সেটা আমরা প্রত্যাশা করি। নাগরিক সমাজের এই নেতা বলছিলেন যে এই বাণিজ্য মেলার নামে কিন্তু সেখানে জায়গা দখলের একটি পায়তারা সেটি কিন্তু চলছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের নজরে বিষয়টি আসায় সেটি কিন্তু উচ্ছেদে তারা উদ্যোগ নেবেন, সেই বিষয়টি বলছিলেন। আরেকটি পক্ষ বলছেন যে এখানে হয়তো আরও কোনো মেলার আয়োজন করা হতে পারে, সেই জন্যই কিন্তু স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে না, এবং সকলেই দাবি জানাচ্ছেন অচিরেই যেন এই স্থাপনা উচ্ছেদ করে এখানে যে অপরাধের ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটি যেন কমিয়ে আনা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের কাচারীঘাটে তাঁত বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শেষ হওয়ার 1 মাস পরেও সরানো হয়নি স্থাপনা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে অবৈধভাবে গড়ে উঠেছে 40টি বালুঘাট। এসব ঘাট থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, অবৈধ বালু ঘাটগুলো বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। জি চৈতি, আপনি জানেন যে টাঙ্গাইলের যে ভূঁইয়াপুর উপজেলা রয়েছে, সেই ভূঁইয়াপুর উপজেলার যে যমুনা নদী রয়েছে, সেই যমুনা নদীর পাশেই প্রায় 43টি বালুর ঘাট তৈরি হয়েছে, যেটি আওয়ামী লীগ সরকারের সময় এই ঘাটের সংখ্যা ছিল 16 থেকে 18টি। তবে এই 18টি থেকে 5 আগস্টের পরে সেটি বেড়েছে। তবে এই 43টির মধ্যে 40টি বালুর ঘাট বিএনপিরা দখলে নিলেও 3টি ঘাট যেটি রয়েছিল সেটি আওয়ামী লীগের দখলে থাকার পরে প্রশাসন সেই 3টি ঘাটকে জব্দ করার পরে সেটি নিলামে দিয়েছিল। সেই একটি বালুর ঘাট নিলামে দিয়েছিল, যেটি 26 লাখ ঘনফুট বালুকে প্রায় 49 লাখ টাকা তারা নিলামে দিয়েছে। তবে সেই নিলামের প্রক্রিয়া নিয়ে স্থানীয়রা এই ভিন্ন মত পোষণ করেছে এবং তারা বলছিল এই যে বালুরঘাট যে নিলামের প্রক্রিয়াটি, সেটি যে বালু ছিল সেটি প্রায় 8 কোটি টাকার বালু, সেটি 49 লাখ টাকায় তারা নিলামে দিয়েছিল প্রশাসন। এছাড়া এই বালুরঘাট যে কেন্দ্র করে আগে যে আওয়ামী লীগের যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাসুদুল হক মাসুদ, তার নিয়ন্ত্রণে একটি কনসোর্টিয়াম তৈরি হতো, যে কনসোর্টিয়ামের প্রধান ছিলেন সে। কিন্তু 5 আগস্টের পরে বিএনপি সেটি নিয়ন্ত্রণ নিয়ে এখন এই কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সেলুমুজ্জামান সেলু, তার নেতৃত্বে এই ভূঁইয়াপুরের যে ঘাটগুলা এইটি পরিচালনা হচ্ছে এবং এই কনসোর্টিয়ামের মাধ্যমে এই ঘাটগুলা পরিচালনা হচ্ছে। এবং সম্প্রতি এই উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম সম্প্রতি 11টি ঘাট তারা লাল নিশানা টানিয়েছিল। সেই লাল নিশানা টানানোর পরে বলা হয়েছিল যে এই 11টি ঘাটকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই লাল নিশানার যে ঘাটগুলো রয়েছে সেইখান থেকে আবার যারা বালু ব্যবসায়ী রয়েছে তারা এই ঘাট থেকে বালু বিক্রি করছেন। তবে স্থানীয়রা বলছেন যে প্রশাসনকে ম্যানেজ করেই এই যে লাল নিশানা টানানো যে ঘাটগুলো সেইখান থেকে বালু বিক্রি করছে বালু ব্যবসায়ীরা। তবে সর্বোপরি এই বালুর ঘাটকে কেন্দ্র করে এই গতকাল
বিএনপির দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয়েছিল, যে সংঘর্ষের কারণে প্রায় 10 জন নেতাকর্মী আহত হয়েছিল এবং সেই ঘটনা কেন্দ্র করে এখনও এই বালুরঘাট এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। তবে যদিও প্রশাসন এবং বিএনপি নেতারা বলছেন যে তারা সিরাজগঞ্জ মল থেকে বালু ক্রয় করে এই ভয়াপুর অংশে এসে বিক্রি করছে, তবে সেই যে ভয়াপুর অংশে আনার যে প্রক্রিয়া, যে বাল্কহেড, সেই বাল্কহেড আইনগতভাবে সেটি নিষিদ্ধ থাকলেও সেই বাল্কহেডের মাধ্যমে তারা বালু নিয়ন্ত্রণ করছে। তবে এই ভয়াপুর অংশ থেকে যমুনা নদীতে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এটি যমুনা নদী যেমন হুমকিতে পড়ছে, পাশাপাশি যমুনা সেতু এবং যে রেল সেতু রয়েছে সেটিও হুমকিতে পড়ছে, এমনটি জানিয়েছে স্থানীয়রা। টাঙ্গাইলের বালুরঘাটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। সাভারে উচ্ছেদ অভিযানের পর আবারও মহাসড়কের জায়গা জুড়ে বসছে ফুটপাতের দোকানগুলো। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি বলছে প্রশাসন এই বিষয়ে জানাবেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং আপনার এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হেমায়েতপুর সুপার মার্কেটের সামনের এলাকা। গত এক সপ্তাহ আগে এই যে সারি সারি দোকানগুলো দেখছেন, যে ইট বাঁশ কাঠ এবং এই যে টিপল দিয়ে যে সমস্ত দোকানগুলো গড়ে তোলা হয়েছে, এটি কিন্তু অবিকল মার্কেট মনে হবে দূর থেকে দেখে, কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ সড়কের জায়গা দখল করে কিন্তু এই সমস্ত স্থাপনাগুলো কিন্তু গড়ে তোলা হয়েছে। এবং গত কয়েকদিন আগে সাভারের যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা উচ্ছেদ করেন এবং উচ্ছেদ করার পরবর্তীতে কিন্তু এটি আবারও কিন্তু একই গতিতে চলছে। দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের ভিড় যে সমস্ত মার্কেটগুলোতে, এই সম্পূর্ণটাই কিন্তু ফুটপাতে গড়ে ওঠা মার্কেট। স্থানীয়রা যেটি বলছেন যে এই যে উচ্ছেদের পর যে তদারকি থাকার কথা পুলিশের পক্ষ থেকে, সেটি না থাকার কারণেই কিন্তু এই যে সমস্ত এই যে উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদের পরে কিন্তু সেই ফলটি কিন্তু আর যারা পথচারী রয়েছেন তারা কিন্তু ভোগ করতে পারছেন না। আবার সেই চিরচেনা দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে পথচারীদের, যেহেতু এটি সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে। যেই পথটি দিয়ে সাধারণ মানুষের চলাফেরার কথা, সেই পথের উপরে যেহেতু এই দোকানগুলো বসানো হয়েছে, সেই কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ, মানুষ কিন্তু বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছে, আর এর ফলে কিন্তু ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এই যে দোকানগুলো দেখছেন, এটি এই প্রথম সারির দোকানগুলোতে যারা এই মার্কেটের মালিক রয়েছেন তারা এখান থেকে টাকা উত্তোলন করেন এবং তারপরে যে সমস্ত সারি রয়েছেন সেই সমস্ত সারি থেকে কিন্তু স্থানীয় যারা প্রভাবশালী মহল রয়েছেন তারা কিন্তু এখান থেকে প্রতিনিয়ত চাঁদা উঠিয়ে থাকেন। এক একটি দোকান থেকে সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে কিন্তু 1000 টাকা পর্যন্ত প্রতিদিন এই সমস্ত দোকান থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে এবং এর ফলে কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, পথচারী রয়েছেন তারা। তাই এই সমস্ত মানুষ বলছেন যে পুলিশ যে সমস্ত বিষয়গুলোকে উচ্ছেদ করছে, এই যে ফুটপাতগুলো উচ্ছেদ করছে, পরবর্তীতে যেন উচ্ছেদের পরেও যেন তদারকি পুলিশের অব্যাহত থাকে, তাহলেই কিন্তু দুর্ভোগ লাঘব করা সম্ভব। চৈতি, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে বেড়েছে অবৈধ অটোরিকশা দৌরাত্ম, তীব্র যানজট সহ বেড়েই চলেছে দুর্ঘটনা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন? মানিকগঞ্জ জেলা যে পৌর শহরটি, এই শহরের ভিতরে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তো এই 1.5 কিলোমিটার রাস্তাটি সরু হওয়ার কারণে প্রতিনিয়তই কিন্তু যানজট লেগেই থাকে এবং প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তো আমরা যদি বলতে চাই যে এই পৌর শহরের যে সরু রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি দিয়ে প্রায় 1000-এরও বেশি অবৈধ যে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক চলাচল করে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি জনসাধারণের সাথে। জনসাধারণরা যেটি বলছেন যে এই ছোট শহরে যেখানে 3 শতাধিক সর্বোচ্চ এই চলাচলের উপযোগী, সেখানে প্রায় 1000-এর উপরে এই যানবাহন চলাচলের কারণে যে যানজট এবং যে ভোগান্তিটা পোহাতে হচ্ছে তা একটি জীবনযাপন করতে হচ্ছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি মানিকগঞ্জ যে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রশাসন আব্দুল হামিদ রয়েছে তার সাথে। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে গত 3 মাসে এই অবৈধ যে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক রয়েছে, তার উপর প্রায় 2000-এর বেশি যানবাহনের উপর তারা আইন প্রয়োগ করেছে
এবং যার জরিমানা করেছে, যার জরিমানার পরিমাণ প্রায় কোটি টাকার উপরে। তো এছাড়াও তিনি আরো যেটি জানিয়েছেন যে 5 শতাধিক যানবাহনকে তারা আটক করেছে, তারপরেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে এই শহরের যে অবৈধ হ্যালো বাইক এবং ইজি বাইক রয়েছে তার দৌরাত্ম্য। তো এক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে আওয়ামী সরকারের আমলে যে পৌর মেয়র রমজান আলী ছিলেন, তিনি পরপর 3 বার 500 করে 1500 যানবাহনের এই হ্যালো বাইক এবং অটোরিকশার নিবন্ধন দেয় এবং এই নিবন্ধন দেওয়ার কারণে এই যানবাহনগুলো তারা নিয়ন্ত্রণ করতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। তো আমরা বর্তমান যে প্রশাসক রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে এই পৌর শহরের যানজট নিরসনের যে অবৈধ হ্যালো বাইক এবং ইজি বাইক এবং অটোরিকশা রয়েছে তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা বৈঠক করে একটা সমাধান করার জন্য তারা ব্যবস্থা নেবে। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই মানিকগঞ্জ পৌর শহরে এই হ্যালো বাইকে দৌড়াতে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তো পৌরবাসী এবং যে পথচারী রয়েছে যারা রয়েছে তারা এর একটি সুরাহা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ পৌর শহরের যে হ্যালো বাইক অটোরিকশার যে দাপট তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে বেড়েছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, তীব্র যানজট সহ বেড়েই চলেছে দুর্ঘটনা। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি এখন সেখানে জানাবেন? ধন্যবাদ চৈতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়ে ধর্ষকদের বিচারের দাবিতে রাজশাহী ঢাকা যে মহাসড়ক আছে সেটি অবরোধ করেছেন। আমরা একটু ক্যামেরা চোখে দেখাতে চাই শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছেন সেটি। এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে সারা দেশের নারীর উপর ধর্ষণ, সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি তারা জানিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। আমরা এখানে যারা বিক্ষোভকারীরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই যে তারা কি দাবি করছেন। আপনারা কি দাবি নিয়ে রাস্তায় বসেছেন? ধর্ষকদের যথোপযুক্ত দাবির বিনিময়ে আমরা রাস্তায় নেমেছি, কারণ এত বেশি ধর্ষণ হচ্ছে আমাদের, কিন্তু তার সঠিক কোনো বিচার হচ্ছে না। আমরা সেই সঠিক বিচার চাই, এমন বিচার চাই যাতে ধর্ষক আবার কোনো ধর্ষণে লিপ্ত হওয়ার আগে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। যাবজ্জীবন কারাদণ্ড চাই না, একই প্রস্তাব। আমরা কোনো যাবজ্জীবন কারাদণ্ডও চাই না, আমরা চাই প্রকাশ্যে তাদের মৃত্যু হোক, যাতে কেউ এই কাজ করার আগে একবার হলেও চিন্তা করে, তার গা যেন একবার হলে শিউরে ওঠে যে এই গাছের ফলস্বরূপ কি হতে পারে। আমরা যাদের সঙ্গে কথা বলছি এখানে সবাই কিন্তু দাবিটি যেটি করছেন, আমরা এখানে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে এই আন্দোলন করছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনাদের যে দাবিটি, সেই দাবিগুলি কি কি একটু জি, আমাদের দাবি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেন কি কোন ধর্ষকের বাইরে না থাকে, যে ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত এই স্বাধীনতার আন্দোলন, 24 স্বাধীনতা আন্দোলন করে এর জন্য সব বিচার হয়। আমরা যেন বাইরে নিশ্চিতে বের হতে পারি যে আমাদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না, বা আমাদের গায়ে যদি কেউ খারাপ দৃষ্টিতে হাত দেয় তার জন্য সেই সাহসটাই না হয় দেশে এরকম আইন প্রতিষ্ঠা হোক এবং যে আইন আছে তার কার্যকর হোক। এই আন্দোলন আপনাদের কতক্ষণ চলবে? এই আন্দোলন বেশ কিছুক্ষণ ব্যাপী চলবে বলেই ঠিক করেছে, যতক্ষণ পর্যন্ত করা যায় আর কি, রোজ আজকে সেই জন্য। যদি আমরা কথা বলছিলাম এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গেও তীব্র রোদ উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের একটাই দাবি যে ধর্ষক এখনো বাইরে কোনো এমন জবাব তারা চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তারপরে সবাই যে আসিয়ার যে ধর্ষণ হয়েছেন এবং সে যে মৃত্যু সজ্জায় তার যে যারা ধর্ষক তার যে শাস্তি নিশ্চিত করার দাবি নিয়ে সবাই এক একজন আসিয়া হয়ে আজকে রাজশাহীর এই আন্দোলনে আমরা একটু কথা এখানে দেখছি যে একটু কথা বলতে চাই এখানে যে আপনাদের দাবিগুলি কি কি এবং এই আন্দোলন কতক্ষণ চলবে? আগামী গতকাল আমাদের তাৎক্ষণিক একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, আজকে আমরা বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের কথা খুবই স্পষ্ট যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এত ক্রুশিয়াল একটা ব্যাপার এবং ইন্টারিমের দায়ভার এড়াতে পারে না। আমার বোনের নিরাপত্তা কোথায় জলাই পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব সময়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন একটা আইন পাস করতে হবে যাতে ধর্ষক এমন কোন কাজ করার আগে 10 বার কেন 100 বার ভাবে
ধন্যবাদ আপনাকে। এখানে যারা আন্দোলন করছেন তারা যেটি বলছিলেন যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে। তো চৈতি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিও। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ। এই ছিল এখনকার দেশ জনপদের লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।